বাবু, আপনার শরীরটা তো খুব একটা ভালো নয়। আপনি যদি বলেন তো আমি একবার গ্রামের কবিরাজকে ডেকে আনি। আরে ওসবে কিছু হবে না, শরীরের আর দোষ কি? এত বছর তো এমনভাবেই টিকে গেলাম, আর বেঁচে থাকারও আমার তেমন কোনো ইচ্ছা নাই রে গোবিন্দ। শুধু তোর একটা ব্যবস্থা করে যেতে পারলাম না, এই দুঃখটা আমার সারা জীবন থেকে যাবে। গোবিন্দ জগন্নাথের পায়ের কাছে এসে বসল, তারপর ধরা গলায় বলল, বাবু, ও কথা বলবেন না বাবু। আপনার কিছু হয়ে গেলে আমি আর এইখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এখানে আমি কার জন্য থাকবো? ও কথা বলিস না বাপ, এখান থেকে চলে গেলে এই বাড়িটার কি হবে? এখানে যে শেয়াল কুকুরাজি বাস করবে, গ্রামের লোকেরাও তো এদিকে সহজে আসে না। এই বাড়ি দেখতে দেখতে চোখের সামনে ভূতের বাড়ি হয়ে যাবে, সেই নিয়ে আমি হতে দেবো না রে। গোবিন্দ আরও কিছু বলতো, ঠিক তখনই পাশের ঘরে কি যেন একটা পড়ে যাওয়ার শব্দ শুনে গোবিন্দ চমকে উঠলেও জগন্নাথ চমকে ওঠে না। তার বৃদ্ধ মুখে একটা হাসি ফুটে ওঠে। দেখেছিস, মায়া কাটাতে পারে না, নাহলে এত কষ্ট পেয়ে মারা যাবার পরেও কি সে আবার ফিরে আসে? ঘরের ভেতরে একটা হ্যারিকেন জ্বলছে, সেই আলোতে ঘরের চারপাশটায় অন্ধকার যেন আরো গভীর হয়ে এসেছে বলে মনে হয়। সেই অন্ধকারের মধ্যেই গোবিন্দ ঘরের চারপাশে তাকালো। একটা খোলা জানালা দিয়ে বাইরের মৃদুমন্দ বাতাস ঘরের ভেতরে এসে ঢুকছে। বাতাসের সাথে সাথে রাত জাগা দু একটা পাখি এবং বহু দূর থেকে শিয়ালের ডাকও শোনা যায়। গোবিন্দর এই সমস্ত অভ্যাস হয়ে গেছে। আজ প্রায় 30 বছরের বেশি হলো সে এই বাড়িতে রয়েছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে অন্ধকারে কিছুই দেখতে পেল না। আকাশের চাঁদটা মেঘের আড়ালে কখন যেন ঢাকা পড়ে গেছে। এমন রাতগুলোতে গোবিন্দর যেন বেশি ভয় করে। গোবিন্দ কোনো রকমে হ্যারিকেনটা তুলে নিয়ে জানলার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জগন্নাথ বলে উঠল, আরে গোবিন্দ, তুই তোর ঘরে শুবে জানা বাবা, আজ রাতে ঘর থেকে বার হইস না, বুঝলি? জগন্নাথের গলায় সবসময় কেমন যেন একটা মায়া লেগে থাকে। গোবিন্দর মনে হয় সেই গলায় গোবিন্দ সুখ খুঁজে পায়। কিন্তু আজ এ সময় তার মনে হলো সেই গলা যেন তাকে নির্দেশ দিচ্ছে, যেন এক্ষুনি নিজের ঘরে গিয়ে না ঢুকলে কিছু একটা হয়ে যাবে। গোবিন্দ মুখ তুলে একবার তাকায় বিছানার একপাশে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকা জগন্নাথের দিকে। গোটা শরীরটা বয়সের ভারে সামান্য নিচু হয়ে এসেছে। শুধু তাই নয়, মাথায় ধবধবে সাদা চুল পেছনের দিকে ঘাড় পর্যন্ত নেমে গিয়েছে। মুখের গোঁফ, দাড়ি, এমনকি ভ্রুটা পর্যন্ত সাদা ধবধবে হয়ে গেছে। জগন্নাথ মাথা নিচু করে হাঁপাচ্ছিল। এই সময়ে তাকে এমনভাবে হাঁপাতে দেখে গোবিন্দ কিছু বলার জন্য সামান্য দুপা এগিয়েছে। এমন সময় জগন্নাথ কাঁপা কাঁপা হাত তুলে আবার বলল, গোবিন্দ, তোকে বলেছি না ঘরে চলে যা, এখন এখানে থাকার তোর কোনো দরকার নাই, যা। অন্য সময় হলে গোবিন্দ কথা শুনত না। জগন্নাথের বয়স হয়ে যাবার পর থেকে মাঝে মাঝে সে এলোমেলো কথাবার্তা বলে, তাই তার সব কথা গোবিন্দ শোনে না। বিশেষ করে যেগুলো শুনলে ভালো হবে না বলে মনে হয় সেগুলো গোবিন্দ শোনে না। কিন্তু এখন জগন্নাথের গলায় কি যেন একটা ছিল। গোবিন্দ আর দেরি করল না, পায়ে পায়ে দরজার কাছে এসে দরজাটা ভেজিয়ে দিল। আর ঠিক তখনই পাশের ঘর থেকে আবার কি একটা পড়ে যাওয়ার মতো শব্দ হলো। পাশের ঘরে কি বিড়াল ঢুকেছে নাকি? কিন্তু বিড়াল ঢুকলো কোথা থেকে? আর বিড়ালই যদি হয় তাহলে আর শব্দ করছে না কেন? গোবিন্দ মনে মনে এই কথাটা ভাবতে ভাবতে পাশের ঘরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা বাইরে থেকে বন্ধ। এই দরজার শিকল সে নিজের হাতে তুলে দিয়েছে, তালা বন্ধ করা হয়নি। এত তালা সে পাবে কোথায়? বন্ধ দরজার ওপাশে ঘরের ভেতরে যে কিছু একটা আছে সেটা গোবিন্দ বেশ ভালোই বুঝতে পারে। দোতলার এদিকটা একটু বেশি অন্ধকার। গোবিন্দ তাড়াহুড়োয় আলোটা ভেতরে রেখে এসেছে।
লম্বা বারান্দাটাও অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। তবে এই সমস্ত কিছু গোবিন্দর মুখস্থ হয়ে গেছে। বন্ধ ঘরের ভেতরে কে রয়েছে এই কথাটা গোবিন্দ কিছুতেই বুঝতে পারল না। পায়ে পায়ে সে এগিয়ে যেতে থাকলো দরজাটার দিকে। বুকের ভেতর যেন কোনো এক গভীর তল থেকে একটা দামামা খুব নিচু স্বরে বেজে চলেছে। গোবিন্দ বুঝতে পারছে তার কপালের এক পাশ থেকে একটা ঘামের বিন্দু আস্তে আস্তে গড়িয়ে নামছে নিচের দিকে। চারপাশের অন্ধকারটা যেন শুধু অন্ধকার নয়, তার মধ্যে যেন কিছু একটা রয়েছে, যেন অন্ধকারগুলোর নিজস্ব একটা দৃষ্টি আছে, আর সেই দৃষ্টি দিয়ে ওরা গোবিন্দর দিকেই তাকিয়ে দেখছে। জগন্নাথ, তার ঘর, আলো, সমস্ত কিছু যেন এক ধাক্কায় অনেক দূরে সরে গেছে। গোবিন্দর সামনে শুধু একটা বন্ধ দরজা, আর সেই বন্ধ দরজার ভেতরে এসে কেউ যেন দাঁড়িয়েছে। গোবিন্দ বুঝতে পারল তার গলায় কথা বলবার মতো শক্তি নেই। কি যেন একটা অজানা শক্তি তাকে আষ্টে পৃষ্ঠে ধরে সেই দরজা থেকে সরিয়ে ফেলবার চেষ্টা করছে, কিন্তু গোবিন্দ নিজের মনের জোরে এগিয়ে যাচ্ছে সেই দিকে। যেন অনেকটা উঁচু থেকে কি যেন একটা নিচের দিকে পড়ে গেছে। গোবিন্দ এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, আর যেন মনে হয় এক্ষুনি বন্ধ ঘরের দরজাটা খুলে যাবে, আর গোবিন্দ এমন একটা কিছু দেখতে পাবে যার জন্য সে মোটেই প্রস্তুত নয়। বুকের ভেতর একটা মৃদু স্পন্দন আর তার সঙ্গে অদ্ভুত কৌতূহলে গোবিন্দ আরও এগিয়ে যায় দরজাটার দিকে। গোবিন্দর খালি গা, পরনে একটা খাটো ময়লাটে ধুতি, গলার উপর একটা গামছা রাখা ছিল, কিন্তু কখন যেন সেটা গলা থেকে নিচের দিকে নেমে কোথাও পড়ে গেছে। গোবিন্দ আর একটু এগিয়ে এসে দরজার ছিটকানিটা হ্যাঁচকা টানে খুলে প্রবল ধাক্কায় দরজাটা খুলে ফেলে। আর ঠিক তখনই তার চোখ চলে যায় বন্ধ ঘরের বিছানাটার দিকে। ওটা কে? ওটা কে বসে আছে বিছানার উপরে? আর ঘরের মধ্যে যে শব্দটা হচ্ছে, সেই শব্দটা যে তার অতি চেনা। গোবিন্দর মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে। চিৎকার করে গোবিন্দ বলে ওঠে, ওখানে কে? বড় মা, তুমি? গোবিন্দর কথার কোনো উত্তর আসে না। তার চোখের সামনে খোলা দরজা দিয়ে একটা দমকা হাওয়া ভেতরে ঢুকে যায়, আর তারপর বিছানার ওপর বসে থাকা সেই অবয়বটা আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। তবে মিলিয়ে যাওয়ার আগে গোবিন্দ অন্ধকারের মধ্যে হলেও তার মুখটা অস্পষ্টভাবে জানলা থেকে আসা অল্প আলোতে দেখতে পেয়েছে। কোনো ভুল নেই, এটা তার বড় মা। তার মানে জগন্নাথ যা বলেছিল সেটাই ঠিক, কিন্তু সেটাই বা কি করে হয়? গোবিন্দ আর পারল না। কাঁপতে কাঁপতে ঘরের একটা দেওয়ালে হাত দিয়ে আঁকড়ে ধরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান হারিয়ে ফেলাটা স্বাভাবিক, বুঝলে? অশরীরী আত্মা কিংবা এমন কোনো এক শক্তিকে চোখের সামনে দেখলে আমাদের মনের এবং শরীরের উপর যে চাপ পড়ে তা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। সেই কারণেই অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। আবার যাদের ক্ষমতা থাকে তারা দৃশ্যটা চোখের সামনে দেখতে পারে কিংবা অন্য কিছু করতে পারে। তবে আমি এমন অনেক শক্ত মানুষ দেখেছি যারা সরাসরি আত্মা কিংবা এমন কোনো শক্তির সামনে দাঁড়িয়ে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। এক্ষেত্রে সেই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কেমন কাজ করে সেই ব্যাপারটা বোঝা খুব জটিল। জটিল ব্যাপার বলেই তো বললাম, আপনি সহজ করে বুঝিয়ে দিন না আমাদের, তাহলেই তো হয়ে যায়। জটিল ব্যাপার যদি আপনি আরো জটিল করে বলেন তাহলে আমরা কি করে বুঝি বলুন তো? সমস্ত কিছু সব সময় সহজ করে বুঝিয়ে দেওয়া যায় না, কারণ সবকিছুর সহজ ব্যাখ্যা নাও থাকতে পারে। সোজা কথায় বলতে গেলে অশরীরী আত্মা, সে শুভ হোক কিংবা অশুভ হোক, তার সামনে সাধারণ মানুষ সহজে দাঁড়াতে পারে না। তারা কোনো ক্ষতি না করলেও সে নিজেই ভয় পেয়ে নিজের ক্ষতি করতে পারে, কিংবা জ্ঞান হারিয়ে ফেলে
নিজেকে শারীরিকভাবে কোনো আঘাত দিয়ে ফেলতে পারে। তবে যারা চোখের সামনে এই সমস্ত দেখেও জ্ঞান হারায় না, তাদের মন কিন্তু অনেক শক্ত। আপনি তো নিজের চোখের সামনে সমস্ত ঘটনা দেখেছেন, অনেককে দেখেছেন, তার মানে আপনার মন শক্ত। সাধক, তান্ত্রিক কিংবা যারা এই অশরীরী আত্মা এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করে, তাদের ক্ষেত্রেও কথাটা মানায় না। কারণ তুমি যেটা প্রায় সর্বদাই বুঝতে পারছো কিংবা দেখতে পাচ্ছ, তাকে তুমি খুব বেশি ভয় পাবে না। তাছাড়া তান্ত্রিকদের ক্ষেত্রে সাধনা করতে করতে এখানে ওখানে রাত কাটিয়ে অদ্ভুত কিছু দেখতে দেখতে এক সময় মন এমনিতেই শক্ত হয়ে যায়। তাহলে তখন তার কোনো কিছুতেই তেমন ভয় হয় না। এতক্ষণ ধরে কিশোরী আর তারানাথ কথা বলে চলছিল। এইবার একটা সুযোগ পেয়ে আমি বললাম, কিন্তু এর ব্যতিক্রম তো হতেই পারে। মানে মনে করুন কোনো একজনের মনের জোর কম, অথচ সে কোনোভাবে অশ্লীল কিছু দেখতে পেয়েও জ্ঞান হারালো না। এমনটা তো হওয়া খুব স্বাভাবিক। খুব যে অস্বাভাবিক সে কথা বলবো না, হতেই পারে। তবে আমি আমার জীবনে খুব কমই দেখেছি এমনটা। একবার দেখেছিলাম এক গ্রামে। সে গ্রামের নাম আমার মনে নেই। তবে সেই গ্রামে একবার এমন একটা ব্যাপার ঘটেছিল যা আমার সারা জীবন মনে থাকবে। সেই গ্রামে জগন্নাথ সামন্ত বলে এক বৃদ্ধের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম দিন তিনেকের জন্য। তার মধ্যেই অনেক কিছু ঘটেছিল। সে কথাই তোমাদের আজ বলি, তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। একটা গল্প যে শুরু হতে চলেছে তা বুঝতে পেরে আমি আর কিশোরী দুজনেই চুপ করলাম, কোনো কথা বললাম না। তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর সামনে থাকা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করে নিজের মনেই বলতে লাগলো, বড় ভালো ছিল সেসব দিন। গ্রামে ঘুরে বেড়ানো, সাধু সঙ্গ করা, সাধনা করা, এসবেই সময় কেটে যেত। তখন কি আর কখনো ভেবেছিলাম কোনোদিন এইভাবে এমন চার দেওয়ালের মাঝে বসে তোমাদের তখনকার সব কথা বলতে হবে? তখন ভেবেছিলাম আমি মুক্ত বিহঙ্গ, এখানে ওখানে ডানা মেলে ঘুরে বেড়িয়েই গোটা জীবনটা কাটিয়ে দেব। তবে কপালে যা লেখা আছে তা তো হবেই, তাকে তো আর বদলানো যাবে না। বুঝতে পারলাম নিজের জীবন নিয়ে খুব একটা খুশি নয় তারানাথ, সেটা আমরা এমনি জানি। তবে আজ আবার তার মুখে সেই একই কথা শুনে মনে হলো মনটা কেমন যেন হয়ে গেল। আমরা আর কোনো কথা বললাম না। এ কথা ও কথার পর তারানাথ সিগারেট শেষ করে অবশিষ্টাংশটা বাইরে ফেলে দিয়ে একবার গলা খাঁকড়িয়ে বলতে শুরু করলো, তখন শরৎ পেরিয়ে হেমন্ত শুরু হতে চলেছে। এখন তো তোমাদের এই শহরে বাস করতে করতে মনে হয় সব কিছুই যেন একই রকম। গ্রামের দিকে গেলে প্রত্যেক ঋতুকে আলাদা আলাদা করে ভালোভাবে চেনা যায়। তার যে পরিবর্তন আছে তা অনুভব করা যায়। হেমন্ত ঋতুর সময়ে গিয়ে পৌঁছেছিলাম সেই গ্রামে। আগের দুদিন ধরে টানা হেঁটে চলেছি। এক সাধুর সঙ্গে এক শ্মশানে আশ্রয় নিয়েছিলাম। 3 দিন হলো, তারপরে সাধু বেরিয়ে পড়বে বলে স্থির করল। আমাকে সঙ্গে যেতে বলেছিল, কিন্তু সাধুর সঙ্গে 3 দিন কাটিয়েছি, তারপর আবার তার সঙ্গে যাওয়ার ইচ্ছা হলো না। তাছাড়া অনেক দিন সব সাধনা করা হয়নি।
যদি এই ফাঁকে সব খুঁজে পেয়ে যাই, তাহলে মনের মধ্যে অনেক কিছু চিন্তা নিয়ে সাধুর থেকে পথ আলাদা করে বেরিয়ে গিয়েছিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। গ্রামটা বেশ ছোট, হাতে গোনা এই 20-22 ঘর মতো বসতি রয়েছে। তার মধ্যে জগন্নাথ সামন্তের বাড়িটাই ছিল একমাত্র পাকা আর দোতলা। প্রথমে ভেবেছিলাম গ্রামের কোনো জমিদার বাড়ি, তারপরে দেখলাম না, জমিদার বাড়ি নয়, আসলে জগন্নাথ সামন্ত ছিল গ্রামের সবচেয়ে অর্থবান পরিবারের শেষ বংশধর। তাদের ব্যবসার রমরমা এক সময় ছিল খুব, তবে এখন আর সেই সমস্ত নেই। দোতলা বাড়িটার সামনের ফাঁকা বাগানের মতো জায়গাটায় দাঁড়িয়ে হাঁ করে বাড়ির দিকে তাকিয়ে দেখছি। এমন সময় বাড়ির এক পাশ থেকে একটা তীক্ষ্ণ গলায় প্রশ্ন এলো, আপনি কে? কোথা থেকে আসছেন? যাবেন কোথায়? এতগুলো প্রশ্ন একসাথে শুনে গলার স্বর উদ্দেশ্য করে তাকালাম। দেখি একজন লোক খালি গায়ে গামছা মাথায় বেঁধে যেন মাটিতে গর্ত করে কি একটা চারা বসাবার চেষ্টা করছে। আমি হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে গেলাম। বললাম, আমি একজন ভবঘুরে সাধক, এসেছি অনেক দূর থেকে। তোমাদের এই বাড়িটা দেখে বড় ভালো লাগলো। তুমি কি একাই থাকো এখানে? আমি এই বাড়ির কাছের লোক, এই বাড়িতে থাকি। বাড়ির মালিক জগন্নাথ সামন্ত, তবে তার বয়স হয়েছে, ঘর থেকে বাইরে তিনি খুব একটা যান না। আপনি কি এখানে থাকবেন? আর যদি থাকেন আমায় একবার বাবুর সঙ্গে কথা বলতে হবে বই কি। আসুন আমার সঙ্গে। বলতে গেলে থাকার ইচ্ছে আমার ছিল না, কিন্তু তার কথায় কেমন যেন কৌতূহলী হয়ে মনে করলাম একটা দিন থেকেই যাই না। তাছাড়া বাড়িটা বেশ পুরানো, এখানে ওখানে পলেস্তারা খসে পড়েছে। দেওয়ালের রং কি ছিল তার বোঝা যায় না, এখন কেমন যেন কালচে হয়ে পড়েছে। একতলার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তারপর লম্বা বারান্দা ধরে আমরা এগিয়ে গেলাম একটা দরজার কাছে। দরজা বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে গোবিন্দ বলল, বাবু, বাবু, একজন সাধু বাবা এসেছে, একটু আশ্রয় নিতে চায়, তাকে কি আশ্রয় দেব? দরজাটা বোধহয় খোলাই ছিল। গোবিন্দর কথায় ভেতর থেকে কেউ একজন সম্মতি জানাতেই আমরা দুজনে ঘরের ভেতরে ঢুকলাম। দিনের বেলাতেও ঘরের ভেতরটা কেমন যেন আধো অন্ধকার, জানলাগুলো বন্ধ। গোবিন্দ গিয়ে একটা জানালা খুলে দিতেই দেখতে পেলাম বিছানার ওপরে এক পাশে হেলান দিয়ে বসে রয়েছে এক বৃদ্ধ মানুষ। সে মুখ তুলে আমাদের দিকে তাকালো। গোবিন্দ আবার বলল, সাধু বাবা এইখানে। কিন্তু কিন্তু তুই তো জানিস গোবিন্দ, তুই জানিস এই বাড়িতে অন্য কাউকে থাকতে দিতে আমি পছন্দ করিনি বাপ। তাছাড়া যদি কিছু হয়ে যায় তখন কি হইব? আরে সাধু বাবার কিছু হবে না, আর তাছাড়া কারোর কিছু কি হয়েছে? অদ্ভুতভাবে জগন্নাথ সামন্ত আর গোবিন্দ কথা বলে চলেছে। জগন্নাথ সামন্ত কিছু একটার ব্যাপারে গোবিন্দকে বারবার মনে করিয়ে দিচ্ছে, আর গোবিন্দ সে ব্যাপারটাকে যেন নির্দ্বিধায় অবহেলায় একপাশে সরিয়ে রাখছে। শেষে গোবিন্দর জয় হলো। আমায় যদি অন্য কিছু ওরা বলতো তাহলেও হয়তো ব্যাপারটা আমি ভুলে যেতে পারতাম, কিন্তু এমন একটা কথা এমনভাবে বলায়
আমার কৌতূহল আরো বেড়ে গেল। তার মানে এই জগন্নাথ সামন্ত আপনাকে ওই বাড়িতে থাকতে দিতে রাজি ছিল না? গোবিন্দর কথায় আপনাকে থাকতে দিয়েছিল, কিন্তু কেন? এমন কি ছিল সেই বাড়িতে? বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে যে কোনো একটা শক্তি রয়েছে তা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এই শক্তির উৎসটা বড় অদ্ভুত ছিল। ভালোভাবে কোনো কিছু বোঝা তো দূরের ব্যাপার, আসলে কিছুই বোঝা যাচ্ছিল না। গোবিন্দ আমায় নিয়ে একতলায় একটা ঘরে থাকতে দিল। এ কথা ও কথার পর আসল কথাটা গোবিন্দকে জানালাম। কি ব্যাপার বলো তো, এই বাড়িতে কি কিছু হয়েছে? না হলে এমন একটা অনুভূতি আমার হয় না। তাছাড়া তোমার বাবু মানে জগন্নাথ সামন্ত, তার আচার আচরণ কেমন যেন। তেমন কিছু নয় বাবু, আসলে বড় মা মারা যাওয়ার পর থেকে এমনটা হয়েছে। নাহলে আমার বাবু খুব বড় ভালো মানুষ। হ্যাঁ, এখন তো আমার সঙ্গেও ভালোভাবে কথা বলে না। সে বাড়িতে একটা দিন কেটে গেল। খাওয়া দাওয়ার পর দুপুরের দিকে বাড়ির সামনে, পেছনে, বাগানে, এখানে ওখানে ঘুরে বেড়িয়ে সন্ধ্যার দিকে গোবিন্দর সঙ্গে বসে অনেকক্ষণ কথা হলো। সব কিছু ভালোই লাগছে, তবুও মনের মধ্যে কি যেন একটা বারবার খচখচ করছিল। আর সেদিন রাতের বেলা প্রথমবার বুঝতে পারলাম এই বাড়ির আসল সমস্যাটা কি। আসল সমস্যা মানে? আগেই বলেছি, একতলার একটা ঘরে আমায় গোবিন্দ থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সেই একবার ছাড়া জগন্নাথ সামন্তর সঙ্গে আমার কিন্তু আর দেখা হয়নি। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে একতলার ঘরে নিজের মতোই বসে রয়েছি। মনে মনে অনেক কিছুই ভাবছি। প্রায় একটা দিন তো হয়ে গেল, তেমন কোনো অদ্ভুত ব্যাপার তো লক্ষ্য করিনি। গোবিন্দ যেন একটা কিসের ভয়ে অন্ধকার হওয়ার পর থেকেই আলো ছাড়া বাড়ির মধ্যে কোথাও যায় না। এমনকি আমার ঘরে একটা আলো দিয়ে গেছে, বারবার বলে গেছে অন্ধকারে একা একা বাইরে না বেরোতে। আমার ঘরের সামনের দিকে একটা ছোট্ট জানালা, পেছনের দিকের জানালাটা সামান্য বড়। পেছনের দিকের জানালা দিয়ে বাগান দেখা যায়। এক সময় সেই বাগান বেশ সুন্দর ছিল। এখন সেই বাগানের অবস্থা জঙ্গলের মতো হয়ে এসেছে। পরিচর্যার অভাব আর অযত্নেই এমন অবস্থা। বাগানের মাথার ওপর দিয়ে কালো আকাশ দেখা যায়। এখানে ওখানে ছড়িয়ে থাকা ছোট ছোট তারা যেন উঁকি দিয়ে এই বাড়ির দিকেই তাকিয়ে দেখছে। মনে হলো গ্রাম থেকে অনেক দূরে এই বাড়ির ভেতরে আমরা তিনজন ছাড়া আর অন্য কেউ নেই। জানালার কাছে দাঁড়িয়ে আছি, এমন সময় মনে হলো একটা অদ্ভুত গন্ধ বাড়ির চারপাশটায় ছড়িয়ে পড়ছে। এ গন্ধটা আমার চেনা। কোনো অশরীরী আত্মা কোনো স্থানে উপস্থিত হলে তার সাথে সাথে এমন একটা গন্ধ পাওয়া যায়। আর ঠিক তখনই ওপরের ঘরের দিক থেকে একটা শব্দ শুনতে পেলাম। তোমরা দেখেছো কিনা বলতে পারবো না, আশা করি দেখেছো। হামানদিস্তা কাকে বলে নিশ্চয়ই জানো। সে হামানদিস্তায় যদি কোনো কিছু থেঁতো করা হয় তাহলে যেমন শব্দ হবে খানিকটা তেমনই শব্দ, তবে শব্দটা খুব ধীর আর বেশ খানিকটা সময় নিয়ে হচ্ছে।
বেশ ভালো করে কান খাড়া করতে বুঝতে পারলাম শব্দটা আসছে উপরের দিক থেকে। সঙ্গে সঙ্গে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা খুলতেই লম্বা বারান্দা চোখে পড়ল। বারান্দার মাঝামাঝি জায়গায় নিচে উঠোনের দিকে নেমে যাওয়ার রাস্তা। দোতলায় যাওয়ার সিঁড়িটা বারান্দার একদম অন্য পাশে। বাইরে কেউ কোথাও নেই। অন্ধকার নামতেই চারপাশটা কেমন যেন একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। বাড়ির চারপাশটায় একটা গুমোট অন্ধকার, যেন কুয়াশার চাদরের মতো বাড়িটাকে ঘিরে রেখেছে। হাতে আলো ছিলই। দরজা বন্ধ করে শিকল তুলে দিয়ে আলোটা হাতে নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম সিঁড়ির দিকে। ওপর থেকে হামানদিস্তার খটান খটান শব্দ মাঝে মাঝে ভেসে আসছে। এক পা করে এগোতে লাগলাম দোতলায় ওঠার সিঁড়ির দিকে। হ্যারিকেনের আলো চারপাশের অন্ধকারটুকু ভেদ করতে পারছে না। তার বদলে যেন আশেপাশের অন্ধকারটাই হ্যারিকেনের আলোটাকে চারপাশ থেকে জড়িয়ে ধরতে চাইছে। জগন্নাথ সামন্তকে যেমন দেখেছিলাম, তাতে তার পক্ষে হামানদিস্তায় এমন কিছু এমনভাবে গুঁড়ো করা সম্ভব নয়। তাহলে কি গোবিন্দ কিছু করছে? কিন্তু সেটাই বা কি করে হয়? গোবিন্দ আমায় নিজে বলেছে রাতের বেলা দোতলায় যাওয়া ঠিক নয়। সে তো নিজে যায় না, অথচ শব্দটা আছে দোতলা থেকে। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আর কৌতূহল নিয়ে আমি হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম সিঁড়ির দিকে। ধীর পায়ে কতক্ষণ ধরে হেঁটে সিঁড়ির কাছ পর্যন্ত পৌঁছেছিলাম তা কিন্তু আমার মনে নেই। সিঁড়ির নিচের কাছে দাঁড়িয়ে ওপরে তাকাতেই চমকে উঠলাম। সিঁড়িটা সোজা উপরে উঠে সামান্য বাঁক নিয়ে দোতলার দিকে পৌঁছেছে। ওই বাঁকের কাছে অন্ধকারে কে একটা দাঁড়িয়ে আছে। কি মনে হতে সঙ্গে সঙ্গে হাতের হ্যারিকেনটা নিভিয়ে ফেললাম। তারপর সেটা সিঁড়ির নিচে এক পাশে নামিয়ে রেখে সিঁড়ির দেওয়ালের গা ধরে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বাঁকের কাছে যে দাঁড়িয়ে ছিল সে আবার বাঁক ঘুরে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতেই আমিও দেওয়ালের গা ঘেঁষে অত্যন্ত আস্তে আস্তে এগোতে লাগলাম উপরের দিকে। যে আমার আগে আগে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছিল তাকে আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি। কিন্তু আমি যখন সিঁড়ির মাঝামাঝি বাঁকের কাছে এসে পৌঁছলাম তখন সে দোতলার কাছে উঠে গেছে। তার কাছে আলো নেই। কিন্তু ওটা কে? গোবিন্দ। কিন্তু গোবিন্দ এত রাতে এমনভাবে দোতলায় উঠছে কেন? হামানদিস্তার শব্দটা কিন্তু আবার শোনা যাচ্ছে। দোতলার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন শব্দ শুনতে পেলাম। জগন্নাথ সামন্তর গলা। জগন্নাথ সামন্ত অতি ধীর গলায় আস্তে আস্তে কাউকে যেন কিছু বলছে। একে তো এই অদ্ভুত বাড়ি, তার উপর জগন্নাথ সামন্তের অদ্ভুত ব্যবহার। আমার সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে যাওয়া ছায়া মূর্তি, হামানদিস্তার শব্দ, সব কিছু মিলিয়ে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল।
যদি আমার সামনে গোবিন্দ থাকে এবং ঘর থেকে আমি জগন্নাথ সামন্তর গলা শুনতে পাই, তাহলে জগন্নাথ সামন্ত কার সাথে কথা বলছে? খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঢোকার পরে দেহবন্ধন করেছিলাম। একে তো অচেনা অজানা জায়গা, তাছাড়া এই বাড়িতে যে কিছু একটা আছে সেটা বুঝতে পেরেছিলাম বলেই কাজটা করেছিলাম। তাই চিন্তা খুব একটা ছিল না। আমার চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে সিঁড়ির দেওয়াল ধরে আমি আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে চলেছি। উপর থেকে ভেসে আসছে জগন্নাথ সামন্তর বিড়বিড়ি করে বলা কথা, আর তার সঙ্গে হামানদিস্তার শব্দ। ছায়াটা দোতলার বারান্দায় কাছে এসে একে একে পাশে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দোতলার কাছে এসে মুখ বাড়াতেই জগন্নাথ সামন্তর কথাগুলো এবার আরো ভালোভাবে যেন শুনতে পেলাম। এই গোবিন্দ কি করেছে কে জানে, আবার আর সাধু বাবাকে নিয়ে এসেছে। গোবিন্দ জানে না বাইরের লোক আমার পছন্দ হয় না, তোমারও ভালো লাগে না তো এগুলা। একটা হাসির শব্দ শোনা গেল, মেয়েলি গলায় একটা হাসির শব্দ। একটা ব্যাপার বুঝতে পারলাম, ওই হাসির শব্দের সঙ্গে সঙ্গে যেন হামানদিস্তার শব্দটা কিছুক্ষণ বন্ধ হয়ে রইল, তারপরে আবার চলতে লাগলো। যে ছায়াটা উপরে উঠে এসেছিল সে এখন দেওয়ালের ধার ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। সিঁড়িতে যে অন্ধকারটা ছিল সেটা দোতলার বারান্দার কাছে নেই। বাইরে থেকে চাঁদের অল্প আলো বারান্দার কাছাকাছি এসে পড়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম, আর তারপরেই চিনতে পারলাম ওই ছায়া মূর্তিকে। সেই ছায়া মূর্তি আসলে গোবিন্দ। সেই খালি গা, পরনে ছোট করে পরা একটা ধুতি, আর গামছাটা তার গলায় জড়িয়ে রাখা হয়েছে। কিন্তু গোবিন্দ অত রাতে এমন ভাবে উপরে উঠলো কেন? আর চুপি চুপি যাওয়ারই বা কারণ কি? তখন বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম। আসলে হামানদিস্তার শব্দ শুনে সে নিজেও উপরে উঠে এসেছিল। ঠিক যেই কারণে আমি উঠেছি সেই কারণেই সেও উঠেছে। জগন্নাথ সামন্তর পক্ষে এমনভাবে হামানদিস্তায় কিছু গুঁড়ো করা সম্ভব ছিল না। গোবিন্দকে দেখে যেন আমি খানিকটা সাহস পেলাম। আমিও একটা ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। এখানে পাশাপাশি মোট 5টা ঘর, নিচের তলাতেও তেমনি। তার মধ্যে একদম শেষের ঘরে থাকে জগন্নাথ সামন্ত। দেখলাম শেষ ঘরের আগের ঘরটার কাছে গিয়ে থমকে দাঁড়িয়েছে গোবিন্দ। শিকলটা খুলে ফেলেছে। দরজাটা খুলে গোবিন্দ ঘরের ভেতর ঢুকেছে ঠিকই, কিন্তু অন্ধকারের মধ্যে ওই ঘরের ভেতর ঢুকে সে করবেটাই বাকি। এই কথাটা মনে মনে ভাবছি, এমন সময় গোবিন্দ যেই ঘরে ঢুকেছে সেই ঘরের ভেতর থেকে যেন একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। তখনই হামানদিস্তার শব্দটা থেমে গেল। আমি আর অপেক্ষা না করে দ্রুত ছুটে গেলাম সামনের দিকে। দেখি দরজাটার প্রায় সামনে মেঝের উপর বসে রয়েছে গোবিন্দ। ভয়ে ঠক ঠক করে কাঁপছে সে। বাইরে থেকে চাঁদের আলো গিয়ে পড়েছে গোবিন্দর গায়ে। আমি কিছু প্রশ্ন করার আগেই গোবিন্দ পায়ের শব্দ শুনে বোধহয় পেছনের দিকে তাকিয়েছিল। আধো অন্ধকারে আমায় ভালোভাবে চিনতে পারে না সে। আমায় দেখেও আবার সে ভয়ে চিৎকার করে উঠল। আমি ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার কাঁধের উপর একটা হাত রেখে বললাম,
ভয় নেই গোবিন্দ। গোবিন্দ ভয় পেয়েছিল, তবুও আমার কথায় সে খানিকটা শান্ত হলো। তারপরে আঙুলটা তুলে সামনের দিকে দেখিয়ে দিল। কাঁপা কাঁপা গলায় বলল, ওইখানে ওই বিছানার ওপরে বড় মাকে আমি একটু আগে শুয়ে থাকতে দেখেছিলাম। এই মাত্র আমি সামনে যেতেই সে চোখ খুলে আমার দিকে তাকালো। তারপর গোবিন্দর মুখের অবস্থা বলার মতো নয়। তার দুটো চোখ বিস্ফারিত হয়ে গেছে, মুখ থেকে লালা বেরিয়ে এসেছে, নাকের পাটা ফুলে এসেছে, তার গোটা শরীর থর থর করে কাঁপছে। আমি কোনো রকমে গোবিন্দকে সেখান থেকে তুলে ঘরের বাইরে নিয়ে এলাম। আর অবাক কাণ্ড, গোবিন্দকে ঘরের বাইরে এনে দেয়ালের কাছে বসাবার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। পাশের ঘর থেকে জগন্নাথ সামন্তের গলা শোনা গেল। কে ওখানে? গোবিন্দ, গোবিন্দ। গোবিন্দ কোনো সাড়া দিল না। সে তখনও ভয়ে ঠক ঠক করে কাঁপছে, দুহাতে নিজের মুখটা ঢেকে রেখেছে। বুঝতে পারছিলাম গোবিন্দ এমন কিছু দেখেছে যা সাধারণ কিছু নয়। না হলে এই বাড়িতে যে এতদিন ধরে থাকে, সে হঠাৎ করে এমন ভয় পাবে কি করে? গোবিন্দকে সেখানে বসিয়ে রেখে আমি তাড়াতাড়ি পাশের ঘরে গেলাম। জানালাটা খোলা। জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি মেরে প্রথমে কিছু বোঝা গেল না। তারপরে অন্ধকারটা চোখে সয়ে আসতে মনে হলো জগন্নাথ সামন্ত বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে, কিন্তু এমন ভাবে সে বসে আছে যেন তার সামনে থাকা কাঠের মস্ত টেবিলের চেয়ারের কাছে কেউ বসে রয়েছে। একটা হ্যারিকেন মিটমিট করে জ্বলছে। তার আলো এতই কম যে ভালোভাবে দেখা যায় না। সেই আলোতে দেখলাম টেবিলের ওপর ঠিক মাঝখানে রাখা আছে একটা হামানদিস্তা। জগন্নাথ সামন্ত অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে ঘরের একটা দেয়ালের দিকে। দেয়ালের দিকে তাকাতেই আমার মনে হলো এই আলো আঁধারিতে আমি হয়তো ভুল দেখছি। দেয়ালের মধ্যে একটা কালো ছায়া ফুটে উঠতে শুরু করেছে আস্তে আস্তে। তারপর সেই কালো ছায়াটা যেন একটা কালো অশরীরী অবয়ব নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল জগন্নাথ সামন্তর বিছানার দিকে। এতক্ষণ ধরে এক টানা এলোমেলোভাবে কথাগুলো বলে চলেছিল তারানাথ। এইবার সে চুপ করল। কিশোরী বলল, কিছুই তো বুঝতে পারলাম না ঠাকুরমশাই। এই বাড়িতে যদি জগন্নাথ সামন্ত আর গোবিন্দ ছাড়া আর কেউ না থাকে, তাহলে আপনি কাকে দেখলেন? আর গোবিন্দই বা সেদিন রাতে পাশের ঘরে কাকে দেখতে পেয়েছিল? গোবিন্দ তো বলেছিল যে জগন্নাথ সামন্তের স্ত্রী, মানে যাকে সে বড়মা বলে ডাকে, সে মারা গেছে। তাহলে কি আপনারা সত্যি সত্যি ওই বড়মাকে দেখতে পেয়েছিলেন নাকি? আসলে যে সেই বাড়িতে কি হয়েছিল তা বোঝার মতো অবস্থা তখনও আমার ছিল না। কারণ যা দেখেছি তা সবকিছুই আলো আঁধারিতে। তাতে স্পষ্টভাবে কোনো কিছুই বোঝা যায় না। জগন্নাথ সামন্তর ঘরের কাছ থেকে ফিরে যখন পাশের ঘরে গোবিন্দর কাছে এলাম, তখন দেখি গোবিন্দ প্রায় জ্ঞান হারিয়ে ফেলবে এমন অবস্থা। তাড়াতাড়ি গোবিন্দকে সেখান থেকে নিয়ে কোনো রকমে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। তারপর আমার ঘরের বিছানায় গোবিন্দকে শুইয়ে দিয়ে তার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল চেপে রেখে একটা গোপন মন্ত্র পড়তেই তার কাঁপুনি বন্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে সে যখন চোখ খুলল,
তখন তার ভয় বেশ খানিকটা কমেছে বলেই মনে হলো। বললাম, কি হয়েছে, তুমি এত ভয় পেয়েছো কেন গোবিন্দ? তাছাড়া রাতের বেলা হঠাৎ করে তুমি ওপরের ঘরে উঁকি মেরে কি দেখতে গিয়েছিলে? কথাটা মনে পড়তেই বোধহয় গোবিন্দ আবার ভয় পেল। তার দুটো চোখ বিস্ফারিত হয়ে আসতেই আমি আবার তাকে শান্ত করে বললাম, আরে আরে চিন্তা করো না, কি হয়েছে আমায় বলো, না হলে তো আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। সাধু বাবা, বাচ্চা বড় ভুল হয়ে গেছে একটা। আমি প্রথমে ভেবেছিলাম বাবু আর আমি যাকে দেখতে পাচ্ছি সে আমাদের বড় মা, কিন্তু না, আমাদের বড় মাকে আমরা দেখতে পাচ্ছি না। যাকে দেখতে পাচ্ছি সে অন্য কেউ। বাবুর বড় ক্ষতি হতে পারে, আপনি বাবুকে বাঁচান সাধু বাবা, আপনি বাবুকে বাঁচান। এই কথায় আমি কেমন অবাক হয়ে তাকিয়ে রইলাম গোবিন্দর দিকে। আমিও তো মনে করেছিলাম যে অশরীরীকে আমরা দেখতে পেয়েছি সে আসলেই জগন্নাথ সামন্তের স্ত্রী, আর তাই সে যেমন তাকে দেখতে পাচ্ছে তেমন গোবিন্দ তাকে দেখতে পাচ্ছে। কিন্তু গোবিন্দ এখন হঠাৎ করে এমন কথা বলছে কেন? বললাম, কিন্তু তুমি নিশ্চিত যে ওই অশরীরী আসলেই তোমাদের এই বাড়ির কেউ নয়, অন্য কেউ? আর অন্য কেউ হলে সে এই বাড়িতে এভাবে আসবে কেন? আমি কিছু জানি না, তবে ওটা বড় মা হতে পারে না, বড় মা হতে পারে না। আমি নিজের চোখে তাকে দেখেছি, বড় মার রূপ ধরে অন্য কেউ বাবুর কাছে এসেছে। সে নিশ্চয়ই বাবুর বড় কোনো ক্ষতি করতে চায়। গোবিন্দর কথা শুনে অবাক হলেও কেন জানি না তাকে অবিশ্বাস করতে ইচ্ছে হলো না। বারবার যেন মনে হলো তার কথা একবার বিশ্বাস করা উচিত। সে রাতে গোবিন্দকে আর জোর করলাম না, সেই ঘরেই তাকে ঘুমোতে বললাম। তারপর পরদিন সকালে উঠে দেখলাম। দুদিন হয়ে গেল, এবার তুমি তোমার ফেরার পথ দেখো, বুঝলে না? তুমি বুঝতে পারছো তো যে আমরা দুজন এখানে থাকি, বাইরের লোক বেশি দিন এখানে থাকুক সেইটা আমাদের ভালো লাগে না। আমি চলে যাব, তবে রাতের বেলা কাল আপনার ঘরে কে এসেছিল বলুন তো? কার সঙ্গে যেন কথা বলছিলেন? এই কথায় জগন্নাথ সামন্ত কেমন যেন থতমত খেয়ে গেল। আমার একার ভুল হলে সে কথা আমি মেনে নিতাম, কিন্তু শুধু আমি একা নই, গোবিন্দও তাকে দেখেছে। কাল রাতের বেলা গোবিন্দ দোতলায় গিয়েছিল তাকে দেখার জন্য। এবার আপনি সত্যি করে বলুন তো, আপনার ঘরে কে এসেছিল? জগন্নাথ সামন্তের ঘরে বসেই কথা বলছিলাম। গোবিন্দ নিচে রান্নার কাজে হাত লাগিয়েছে। আমার মনে হয়েছিল একবার জগন্নাথ সামন্তর সঙ্গে কথা বলা দরকার। রাতের বেলায় এসেছে আমার স্ত্রী, মৃত্যুর পর থেকেও মাঝে মাঝে আমার কাছে আসে। আমি প্রথমে বুঝতে পারিনি, তবে এখন আমি সব কিছু বুঝতে পারি। রাতের বেলা আমি ওর জন্য অপেক্ষা করে থাকি। আসলে ওর আমার বড্ড মায়া, এ বাড়ির মায়াও কিছুতেই কাটিয়ে উঠতে পারেনি, সেই জন্য আসে। গোবিন্দর বলা কথাটা আর বললাম না। বুঝতে পারলাম হয় জগন্নাথ সামন্ত আর না হলে গোবিন্দ, কেউ একজন ভুল কথা বলছে। আমার পক্ষে এ মুহূর্তে সেটা বোঝার মতো কোনো উপায় নেই, কারণ আমি জগন্নাথ সামন্তর স্ত্রীকে দেখিনি। তাছাড়া গোবিন্দ যাকে দেখেছে তাকেও আমি দেখিনি। তাই আমি কি করে বলবো? জগন্নাথ সামন্ত আবার বলল, আসলে এইসব ব্যাপারে তোমায় থাকতে হবে না, বুঝছো? তুমি ফেরার পথ দেখো, যাও। এই বাড়িতে যা হয় সব কিছুই আমি জানি। আমার এত বয়স হয়ে গেল, আর বেশি দিন এখানে থাকতে পারবো না। যে কদিন বেঁচে আসি সেই কদিন আমি ভালোভাবে কাটাতে পারবো। তুমি যাও তো বাপ। গোবিন্দ বড্ড জাল আছে দেখছি, এই গোবিন্দকেও বাড়ি ছাড়া করতে হবে এবার। জগন্নাথ সামন্ত যে রীতিমতো রুষ্ট হচ্ছে তা বুঝতে পারলাম। তাই সেখানে আর বেশিক্ষণ না বসে নিচে নেমে এলাম।
রান্নাঘরের কাছে গোবিন্দর সঙ্গে দেখা হয়ে গেল। আমায় দেখেই তার চোখে মুহূর্তের মধ্যে একটা ভয় ফুটে উঠেই মিলিয়ে গেল। সে বলল, কি করা যায় সাধু বাবা? এমন যদি চলতে থাকে তাহলে তো বাবুর ক্ষতি হতে পারে। সুযোগ পেলেই সে বাবুর বড়সড় করে ক্ষতি করে দেবে। আমি একা তো কিছুই করতে পারবো না। তুমি কি সত্যি সত্যি নিশ্চিত যে বাড়িতে আসে সে তোমার বাবুর স্ত্রী নয়? তোমার বাবু কিন্তু বলছেন সে তার স্ত্রীকেই দেখতে পায়, অন্য কেউ এ বাড়িতে আসে না। বাবু চোখে ভালো দেখতে পায় না। রাতের আলো আধারিতে কি দেখে ফেলেছে। তবে আমি নিজের চোখে দেখেছি ওটা বড়মা নয়, ওটা অন্য কেউ। বড়মার মতন চেহারা নিয়ে সে আসছে বলে বাবু তাকে সহজে ধরতে পারছে না। তবে আমি তাকে ধরতে পেরেছি। কি করে বুঝতে পারলে যে ওটা তোমার বড় মা নয়? প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ধরতে পারিনি, কিন্তু পরের দিনই যেন আমার মনে হয়েছিল ওটা বড়মা না। প্রথম দিন দোতলা থেকে রাতের বেলা নিচে নেমে এসেছি, এমন সময় মনে হলো বাবুর ঘরের দরজার বাইরে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। প্রথমে গলা তুলে ডাকলাম, কে কে ওখানে কে? আমার কথার উত্তর কেউ দিল না। অথচ স্পষ্ট দেখতে পেলুম বাবুর ঘরের জানলাটার কাছে বারান্দার দিকে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। কি মনে হতে মনের সাহস সঞ্চয় করে হাঁটতে হাঁটতে সামনের দিকে খানিকটা এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম যে দাঁড়িয়েছিল সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। প্রথম দিনই ভয় পাইনি, মনে হয়েছে চোখের ভুল হতে পারে। কিন্তু পরের দিন যখন দেখতে পেলাম বাবুর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে সে ভেতরে ঢুকে গেল, তখন মনে মনে প্রমাদ করলাম। চুপি চুপি দোতলায় বাবুর জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখি বাবু বিছানায় শুয়ে আছে আর তার মাথার কাছে দাঁড়িয়ে আছে বড়মা। বাবু চোখ খুলে বড়মাকে দেখে প্রথমে একটু অবাক হলেও তারপরে অতি স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে লাগলো। আমিও মনে মনে খুশি হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি বড়মা বাবুর জন্য ফিরে এসেছে। তাই বাইরে থেকে সে দৃশ্য দেখে আমি আর কিছু বলিনি, সেখান থেকে নিচে চলে এসেছিলাম। তখন অনেক রাত হয়েছে, বাবুর ঘুমিয়ে পড়বার কথা। আমি সিঁড়ির কাছ পর্যন্ত এসে বাবুর আর কিছু লাগবে নাকি জিজ্ঞাসা করবার জন্য আবার পেছনের দিকে ঘুরেছি। হাঁটতে হাঁটতে বাবুর ঘরের দরজার কাছে যাওয়ার আগে পাশের ঘরের দরজার কাছে আসতেই মনে হলো ঘরের ভেতরে কেউ আছে। ওটা হলো বড় মায়ের ঘর। জীবিতকালে বড় মা ওখানেই থাকতো। সেই ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই ব্যাপারটা যেন আরো ভালোভাবে বুঝতে পারলুম। ঘরের ভিতরে কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে, মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে চাপা সরে হাসছে, আবার ঘুরে বেড়াচ্ছে। দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখা পেলাম না। জানলাটাও বন্ধ। বাবুর ঘরের কাছে যাবো সে কথা আর আমার মাথায় রইলনি। আমি বারবার দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করতে লাগলুম। ঘরের দরজার শিকলটা বাইরে থেকে দেওয়া। আর দেরি করলাম না, শিকলটা এক ঝটকায় খুলে দরজার দিকে ধাক্কা দিতেই খুলে গেল। আর সঙ্গে সঙ্গে বিছানায় তাকিয়ে দেখতে পেলাম বিছানার উপর শুয়ে রয়েছে একটা কালো কুচকুচে মূর্তি। একটু আগে পর্যন্ত সেটাই ছিল। আমায় ঘরে ঢুকতে দেখে সেই কালো মূর্তিটার শরীর যেন আস্তে আস্তে বদলে যেতে লাগলো বড় মায়ের শরীরে। আমি অবাক হয়ে তাকিয়েছি। সে অদ্ভুত গলায় আমায় বলল, গোবিন্দ, তুই এখানে এখন কেন এসেছিস? জানিস না এটা আমার বিশ্রামের সময়? চলে যা এখান থেকে। বিছানার উপরে এলান দিয়ে বসে থেকে বড় মা এই সমস্ত কথা বলছে, অথচ আমার চোখের সামনে ভাসছে সেই একটু আগে দেখতে পাওয়া সেই কালো লম্বা ছায়ামূর্তি। কোনো রকমে আমি দেওয়াল ধরে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার আগে আবার শুনতে পেলাম বড় মা বলছে, অন্ধকার নামার পর দোতলায় আর আসবি না। দোতলায় এলেও আমার ঘরের দরজা খুলবি না। মনে রাখিস, ভুল হলে কিন্তু প্রাণে বাঁচতে পারবি না। কথাগুলো বলতে বলতে দিনের বেলাতেও গোবিন্দর চোখে মুখে একটা অদ্ভুত ভয় দেখা গেল। কিন্তু সেটা যে তোমার বড় মা নয় সেটা তুমি এত ভালোভাবে বুঝলে কি করে? মৃত্যুর পর শরীর কালো হয়ে আসে, তাই নিজের রূপ ধরে রাখার জন্য অনেক কষ্ট করতে হয়। সে রূপ সবসময় থাকতে পারে না। তাছাড়া যেখানে জগন্নাথ সামন্ত নিজেই তাকে চিনতে পেরেছে, সেখানে তোমার কেন এমন মনে হলো?
30 বছরের বেশি আমি এই বাড়িতে রয়েছি সাধু বাবা। বড় মা আমায় নিজের ছেলের মতো দেখতো, আমিও বড় মাকে মা বলি ডাকতুম। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল, মাকে আমি চিনতে পারবো নি। মৃত্যুর পরে হলেও সে আমায় ভুলবে না সাধু বাবা। ও বড় মা নয়, ও অন্য কেউ, অন্য কেউ। কিন্তু যদি অন্য কেউ হয়, তাহলে সে বাড়িতে এসেছে কেন? কি কারণে এসেছে বলতে পারবে? গোবিন্দ আর কিছুই বলতে পারে না। আমি বিপদে পড়লাম, কিন্তু এই বাড়িতে যা হয়ে চলেছে, যদি গোবিন্দর কথা সত্যি হয়, তাহলে যে কোনো সময় জগন্নাথ সামন্ত আর গোবিন্দর বিপদ হতে পারে। সেই বিপদ থেকে তাদের উদ্ধার করার জন্য এখানে কেউ নেই। গ্রাম থেকে এই বাড়িটা অনেকটা দূর, তাই বিপদে পড়ে চিৎকার করলেও তাদের কথা কেউ শুনতে পাবে না। গোবিন্দ তার রান্নার কাজে চলে গেল। আমি এসে আমার একতলার ঘরে চুপ করে বসে ভাবতে লাগলাম ব্যাপারটা কি হচ্ছে। কোনো এক অশরীরী যদি সত্যি সত্যি জগন্নাথ সামন্তর মৃত স্ত্রীর রূপ ধরে তার কাছে আসে, তাহলে তার নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতে পারে। গোবিন্দ তাকে চিনতে পেরেছে, কিন্তু তাকে জগন্নাথ সামন্ত চিনতে পারল না কেন? ব্যাপারটা তো অনেক দিন ধরেই হয়ে চলেছে। কই, এর মধ্যে তো জগন্নাথ সামন্ত কিংবা গোবিন্দর কোনো ক্ষতি করার চেষ্টা সেই অশরীরী করেনি। তাহলে তার আসল লক্ষ্যটা কি? তারানাথ আবার চুপ করতেই কিশোরী বলল, কিন্তু আপনি যেমন গোবিন্দর কথায় বিশ্বাস করছেন যে ওই অশরীরী আত্মা আসলে জগন্নাথ সামন্তর স্ত্রী নয়, না মানে এইভাবে তো আপনি ওই একজনের কথাতেই আপনার অবিশ্বাস তৈরি করছেন, তাই নয় কি? না, হতেও তো পারে যে গোবিন্দর কোথাও একটা ভুল হয়েছে। যদি গোবিন্দর ভুল হয়ে থাকে এবং ওইটা জগন্নাথ সামন্তর স্ত্রী হয়, তাহলে তো সমস্ত কিছু মিলে যাচ্ছে। হ্যাঁ, এ কথাও যে আমি ভেবে দেখিনি তা নয়, কিন্তু কোথায় যেন একটা খটকা আমার থেকেই যাচ্ছিল। কি যেন একটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। দেখতে দেখতে সেদিনটা কেটে গেল। কিন্তু এরপরে এমন কি হলো? এই পর্যন্ত আমরা সব কিছু বুঝতে পারছি। ওই বাড়িতে কিছু একটা গণ্ডগোল হয়েছে। আপনার মনে হয়েছে ওই বাড়িতে কিছু একটা আছে। গোবিন্দর মনে হয়েছে ওই বাড়িতে যে আছে সে আসলে তার বড় মা নয়, অন্য কেউ। কিন্তু জগন্নাথ সামন্তর মনে হয়েছে এটা তার স্ত্রী। তারপর সেদিন রাতে আমি মনে মনে স্থির করে রাখলাম, আসলে কে আসছে সেটা আমি দেখবই। গোবিন্দর সাথে সন্ধেবেলা একবার কথা হয়েছিল। গোবিন্দ ভীষণ ভয় পেয়ে আছে আগের দিনের ব্যাপারে। আগের দিন ঘরের ভেতরে ঢুকে সে দেখতে পেয়েছিল বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে। গোবিন্দ ভয়ে ভয়ে বিছানার দিকে একটু এগিয়ে গিয়েছিল। তারপরে সেই চাদর মুড়ি দিয়ে থাকা ছায়ামূর্তি উঠে বসে। সে গোবিন্দকে কি বলেছিল কিংবা গোবিন্দ আর কি দেখেছিল, সেই সমস্ত কথা ভয়ে গোবিন্দ ভুলে গেছে। কিন্তু কিছু একটা দেখেছিল, এটুকু তার মনে আছে। অন্ধকার নামার পর সেদিন আর গোবিন্দ উপরে যাওয়ার জন্য রাজি ছিল না। অন্ধকার নামার একটু আগেই জগন্নাথ সামন্তর খাবার সে উপরে দিয়ে এসেছিল। তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি অন্ধকার নামতেই আবার আগের দিনের মতো হাঁটতে হাঁটতে সিঁড়ি পেরিয়ে দোতলার লম্বা বারান্দার এক পাশে গিয়ে চুপ করে অপেক্ষা করতে লাগলাম। আকাশে চাঁদের আলো আজ আগের দিনের চেয়ে অনেকটা বেশি। একবার বাইরের দিকে তাকালাম। সামনের দিকে উঠোন পেরিয়ে গেলে মস্ত বড় একটা পাঁচিল। সেই পাঁচিল এখানে ওখানে ভেঙে পড়েছে।
ঠান্ডা বাতাস সেই দিক থেকে হু হু করে এসে দোতলার এই বারান্দার কাছে আমার গায়ে ধাক্কা দিচ্ছে। আমি অপেক্ষা করতে লাগলাম কে আসে তা দেখার জন্য। দেয়ালের এক পাশে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে বসে পড়েছি মনে নেই। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল। এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় চাঁদের আলোয় দোতলার বারান্দার বাইরের দিকে চোখ পড়তেই যেন মনে হলো চাঁদের আলোয় একটা হাত নিচ থেকে উপরের দিকে উঠে এসেছে। ঠিক বারান্দার ঝুলন্ত ব্যালকনির মতো জায়গাটা ধরে কেউ যদি নিচের দিকে ঝুলে থাকে তাহলে যেমন তার একটা হাত দেখা যাবে ঠিক তেমন। তারপর আরেকটা হাত উঠে এলো উপরে। কালো কুচকুচে সেই দুটো হাত চাঁদের আলোয় কেমন যেন চকচক করে উঠল। আমি দেয়ালের সঙ্গে আরো নিজেকে মিশিয়ে নিলাম। দুটো হাত আস্তে আস্তে যেন উপরে উঠে এলো খানিকটা। তারপর একটা মাথা উঠল উপরের দিকে, কিন্তু ওটা কি? কালো কুচকুচে একটা মাথা, তার চোখের জায়গায় দুটো জলজলে হলদে আগুনের মতো বল। মুখটা অদ্ভুতভাবে হা হয়ে আছে। সেই মুখে এলোমেলো ভাবে অজস্র দাঁত। দুহাতে ভর দিয়ে সে আস্তে আস্তে ব্যালকনি থেকে উপরের দিকে উঠে আসতে লাগলো। ব্যালকনির জায়গাটা বেশ চওড়া। লম্বা দেয়াল হলেও ইট সুরকির গাঁথুনি দিয়ে জায়গাটা চওড়া করে তৈরি করা হয়েছিল। সেই ছায়াটা ব্যালকনির চওড়া জায়গায় ততক্ষণে উঠে এসেছে। তার লম্বা শরীর দেখে মনে হলো একটা লম্বা কুচকুচে কালো সাপ ব্যালকনির কাছে এসে বসেছে। তার দিক থেকে একটা অদ্ভুত ফিসফিসে হাসির শব্দ শোনা যাচ্ছিল। এইদিকে ঘরের ভেতরে যে জগন্নাথ সামন্ত জেগে রয়েছে তা বোঝা যায়। বিড়বিড় করে সে নিজের মতোই কথা বলে চলেছে। আমি দেয়ালের কাছে আরো যতটা সম্ভব নিজেকে আড়াল করে রেখে অপেক্ষা করতে লাগলাম ওই অদ্ভুত মূর্তিটা আসলে কি করে তা দেখার জন্য। মূর্তিটা ব্যালকনির জায়গাটা থেকে নেমে বারান্দার কাছে দাঁড়ালো। তারপর নিজের দুটো হাত দেয়ালের গায়ে এনে রাখতে তার গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো। অদ্ভুত একটা গর্জন বেরিয়ে আসতে লাগলো তার মুখ থেকে। আমি অবাক হয়ে অপেক্ষা করতে লাগলাম কি ঘটে তা দেখার জন্য। আমার চোখের সামনে তখন সেই ছায়ার দুটো পা বারান্দার মেঝেতে থাকলেও তার মাথাটা গিয়ে ঠেকেছে দোতলার ছাদের কাছে। বিভৎস তার দুটো চোখ, ভয়ঙ্কর তার মুখ। বারবার যেন মনে হচ্ছিল এই অশরীরী কোনোভাবেই জগন্নাথ সামন্তর স্ত্রী হতে পারে না। গোবিন্দ মিথ্যে বলেনি। তবুও পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে আমি দেখে চলেছি তার শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আর একটু পরেই দেখতে পেলাম তার শরীরটা কেমন যেন বদলাতে শুরু করেছে। তার শরীর হয়ে এলো প্রায় অর্ধেক। এখন তার পরনে একটা শাড়ি। শাড়ির ঘুমটার আড়ালে তার মুখটা ঢাকা। বাকি যেটুকু দেখা যায় তার হাত পা সমস্ত কিছুই যেন কোনো এক স্ত্রীলোকের। সে আস্তে আস্তে এগিয়ে গেল
জগন্নাথ সামন্তর পাশের ঘরের দরজাটার কাছে। তারপর দরজাটা ভেদ করে ঢুকে গেল ভেতরে। আমি পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার মানে ওই বীভৎস ভয়ঙ্কর মূর্তিটা জগন্নাথ সামন্তের স্ত্রীর রূপ নিয়েছে আবার। হঠাৎ গোবিন্দর বলা কথাগুলো মনে পড়ে গেল। কিন্তু যদি কোনো অশরীরী এমনভাবে জগন্নাথ সামন্তের স্ত্রীর রূপ নিয়ে থাকে, তাহলে তার কারণটা কি? তার তো কোনো কারণ থাকবে নিশ্চয়ই। আমিও তখন সেটাই ভাবছিলাম। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দাঁড়ালাম দরজাটার সামনে। জানালা দিয়ে ঘরের ভেতরের দিকে তাকাতেই একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। ঘরের ভেতরে একটা নয়, দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরটা অন্ধকার, তবুও কিভাবে যেন আমি দেখতে পারছিলাম সবটা। বিছানার ওপর শুয়ে রয়েছে একটু আগে দেখা জগন্নাথ সামন্তের স্ত্রীর মতোই একটা মূর্তি। তবে তার শরীরটা যেন বিছানার সঙ্গে কোনো এক অদৃশ্য শক্তি দিয়ে বাঁধা রয়েছে। সে প্রাণপণে যেন কিছু বলার চেষ্টা করছে। তার কথাগুলো আমি খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম। তবে শুনতে পাচ্ছিলাম আর একটা গলা, একটা অদ্ভুত ভয়ঙ্কর গলায় সামনে দাঁড়িয়ে থাকা জগন্নাথ সামন্তের স্ত্রীর মতো দেখতে সেই মূর্তিটা বলে উঠল, আর বেশি দিন নয়, আর কিছুদিন এভাবে চললেই ওই বুড়োকে আমি নিয়ে যাব। তুই কিচ্ছু করতে পারবি না। আমায় ছেড়ে দে। কেন তুই এভাবে আমায় আটকে রেখে আমার রূপ নিয়ে ওনার ক্ষতি করছিস? কে তুই? আমায় তুই চিনবি না। এই বাড়িতে আমি অন্য কাউকে আর থাকতে দেব না। এই বাড়িতে আমি 200 বছর ধরে আস্তানা করে আছি। এইবার সুযোগ এসেছে। এই বাড়ির সবাইকে এখান থেকে সরিয়ে তারপর আমি এখানে থাকব। তার কথাটা শুনতে পেলাম, আর তারপরেই দেখলাম তার কালো হাতটা বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় শুয়ে থাকা জগন্নাথ সামন্তের স্ত্রীর গলাটা সে কালো হাত দিয়ে চেপে ধরল। সে এক অদ্ভুত দৃশ্য। দুই ছায়া মূর্তির মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। কোনো শক্তি দিয়ে আসল অশরীরীকে সে আটকে রেখেছে ওই ঘরে বিছানার সাথে। তার হাতের চাপে যেন একটা গোঙানির শব্দ বেরিয়ে আসতে লাগলো ওই নারী মূর্তির কাছ থেকে। আমি আর স্থির হয়ে সেখানে দাঁড়াতে পারলাম না। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। ঘরের ছিটকিনিটা একটা হ্যাঁচকা টানে আমি খুলে দিয়ে দুহাতে দরজাটা দড়াম শব্দ করে খুলে ফেলতেই ঘরের ভেতর থেকে দুই ছায়ামূর্তি একসাথে আমার দিকে মুখ তুলে তাকালো। বিছানার কাছে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির চোখের ভেতরটা অদ্ভুত হলদে। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে, নইলে এদের সবার সঙ্গে তোকেও মারবো আমি। সেই স্বাদ তোমার পূরণ হবে না। আমার ক্ষতি করার মতো ক্ষমতা তোমার কাছে নেই। আমি অপেক্ষা করছিলাম আসল সত্যিটা জানার জন্য। এইবার সবকিছু বুঝতে পেরেছি। এবার ভালোয় ভালোয় তুমি এখান থেকে চলে যাও, না হলে। আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তার শরীরটা জগন্নাথ সামন্তের স্ত্রীর শরীরের থেকে পরিবর্তিত হয়ে আবার সেই কালো হয়ে গেল। তার মাথা গিয়ে ঠেকেছে ঘরের একদম ছাদের কাছে। সে ঘাড়টা নিচু করে খানিকটা কুঁজো হয়ে আমার দিকে এগিয়ে এলো।
তার দুটো কালো হাত ছুটে এলো আমায় ধরার জন্য। আমি পেছনের দিকে সরে আসতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে শুনতে পেলাম গোবিন্দর গলা। আমি চমকে উঠলাম। গোবিন্দ এই সময় উপরে এলো কেন? কালো হাত দুটো আমার দিকে এগিয়ে আসার বদলে এবারে ছিটকে গেল গোবিন্দর দিকে, আর অন্যটা এলো আমার দিকে। আমার দেহ বন্ধন করাই ছিল, তাই সে আমায় স্পর্শ করতে পারল না। আমার খানিকটা কাছে এসে আবার ফিরে গেল, কিন্তু গোবিন্দকে ততক্ষণে সে ধরে ফেলেছে। কালো কুচকুচে বিভৎস হাতে গোবিন্দর গলাটা চেপে ধরে ততক্ষণে তাকে বারান্দার ব্যালকনির কাছ থেকে শূন্যে ভাসিয়ে ফেলেছে। গোবিন্দ ছটফট করতে লাগলো, চিৎকার করলো, কিন্তু তার গলা থেকে যে শব্দ বেরিয়ে আসছে না। ততক্ষণে জগন্নাথ সামন্ত কোনো রকমের লাঠিতে ভর করে ঘর থেকে বেরিয়ে ব্যালকনির কাছে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে? এসব কি হচ্ছে? গোবিন্দ, গোবিন্দ কি করছিস তুই এখানে? বুঝতে পারলাম গোবিন্দ যে শূন্যে ভাসছে সেটা জগন্নাথ সামন্ত দেখতে পেলেও কালো হাতটাকে দেখতে পাচ্ছে না। সেটাই স্বাভাবিক। আমি তাড়াতাড়ি জগন্নাথ সামন্তকে একরকম জোর করে ঘরে ঢুকিয়ে দিলাম। ঘরের ভেতর থেকে সে চিৎকার করতে লাগলো, দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু সেসব শোনার মতো সময় তখন আমার নেই। একটা গোপন মন্ত্র উচ্চারণ করে ছুটে গেলাম সামনে সেই কালো হাতের দিকে। তার গায়ের উপর একবার ফুঁ দিতেই তার শরীরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। অমনি গোবিন্দ তার হাত থেকে ছিটকে গেল। ভেবেছিলাম গোবিন্দর হয়তো মাটিতে পড়ে হাড়গোড় ভাঙবে, কিন্তু সে ছিটকে গেল একটা গাছের দিকে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গোবিন্দ সেই গাছের ডাল ধরে ফেলেছিল। সেই জন্যেই তার আঘাত খুব একটা লাগলো না। সেখান থেকে চিৎকার করে উঠল সে, সাধু বাবা, সাধু বাবাকে ছাড়বেন না, ও আমায় মারতে চাইছিল, আমায় মারতে চাইছিল। ততক্ষণে সেই কালো মূর্তিটা বারান্দার কাছে বেরিয়ে এসেছে। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এলাম। সে বারান্দা থেকে একটা ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে গেল গোবিন্দকে লক্ষ্য করে। গোবিন্দ গাছের ডাল আঁকড়ে ধরে থরথর করে কাঁপছে আর চিৎকার করে আমায় ডাকছে। সিঁড়ি দিয়ে নেমে এসে দেখি সেই কালো ছায়া মূর্তিটা ততক্ষণে অনেকটা ছোট হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে এগিয়ে যাচ্ছে গাছে ঝুলতে থাকা গোবিন্দর দিকে, আর অদ্ভুতভাবে হাসতে হাসতে বলছে, প্রথমে তোকে মারবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে তোকে মারবো। তুই না থাকলে কেউ বুঝতেই পারতো না কোনো কিছু। আমি আমার কাজ সুন্দর করে করতে পারতাম, তোর জন্যই সবকিছু হয়েছে। তাই তাই প্রথমে তোকে মারবো। আমার বড় মাকে আমি চিনতে পারবো না। বাবুর বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না, তাই বাবু বুঝতে পারিনি, কিন্তু আমি তো বুঝতে পেরেছি। বড় মা আমায় নিজের হাতে করে খাইয়ে বড় করেছে, তাকে আমি চিনতে পারবো না। শয়তান, চলে যা এখান থেকে, চলে যা। গোবিন্দ চিৎকার করছে, আর সেই কালো ছায়াটা এক পা করে এগিয়ে যাচ্ছে তার দিকে। মাটির উপরে নামার আগে আরো একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। ঠিক যে স্থান ধরে সে হাঁটতে হাঁটতে যাচ্ছে সেখানে মাটির তলা থেকে কালো কুচকুচে কি যেন বাইরে বেরিয়ে আসছে, অনেকটা সাপের মতো। তারা ছিটকে গিয়ে পড়ছে সেই কালো ছায়াটার গায়ের উপর। তারপরেই তারা যেন তার শরীরেই মিশে যাচ্ছে। গোবিন্দ, যাই হয়ে যাক না কেন গাছ থেকে নামবে না।
যতক্ষণ তুমি গাছে থাকবে ততক্ষণও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলার একটা কারণ অবশ্যই ছিল। গাছের গায়ে আমি আজ সকালে একটা বন্ধন করেছিলাম। কি মনে হয়েছিল ঠিক বলতে পারবো না, তবে বন্ধন আমি করেছিলাম। এখন সেই গাছটাই গোবিন্দর কাজে লেগে গেল। একেই বোধহয় বলে কাকতালীয় ব্যাপার। আমার বন্ধন যে এইভাবে কাজে লাগবে তা তো আমি নিজেও জানতাম না। ছায়ামূর্তিটা পেছনের দিকে ঘুরে তাকালো আমার দিকে, তারপর আবার এক পা করে সামনের দিকে এগোতে লাগলো। আমি জানি সে আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আমায় অন্য একটা কাজ করতে হবে। তাড়াতাড়ি আবার সিঁড়ির দিকে দৌড়ে গেলাম। পেছন থেকে গোবিন্দ চিৎকার করে আমায় ডাকলো, কিন্তু আমার তখন দাঁড়াবার সময় নেই। আবার ঢুকলাম সেই ঘরে যেখানে দুই ছায়ামূর্তিকে আমি দেখতে পেয়েছিলাম। আধো অন্ধকারে বিছানার দিকে নজর পড়তে দেখতে পেলাম বিছানার উপর কোনো একটা ছায়ামূর্তি তখনও শুয়ে রয়েছে, তবে অস্পষ্ট। আমি বললাম, আপনি জগন্নাথ সামন্তের স্ত্রী? আপনি আছেন এখানে? আছি সাধু বাবা, ও আমায় আটকে রেখেছে, আমি কিছুই করতে পারছি না, আমায় এখান থেকে মুক্ত করুন। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম বিছানার দিকে। গোপন একটা মন্ত্র পড়ে বিছানার গায়ে হাত রাখতে গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। অতি কষ্টে সে বাঁধন আমি কাটিয়েছিলাম। তারপরেই একটা কালো ছায়া শূন্যে ভেসে দরজা দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। আমিও ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এলাম। ততক্ষণে নিচে অন্য এক দৃশ্য শুরু হয়েছে। সেই কালো ছায়ামূর্তি গাছের কাছে এগিয়ে গিয়ে গোবিন্দকে ধরার চেষ্টা করছে। গোবিন্দ ভয়ে গাছের সাথে আঠার মতো নিজেকে জড়িয়ে রেখেছে। আমি নেমে আসার আগেই সেই কালো ছায়া, মানে জগন্নাথ সামন্তের স্ত্রী, নিচে নেমে এসেছিল। তাকে দেখতে পেয়ে সেই ছায়ামূর্তি বলে উঠল, তবে রে, আমার বাঁধন থেকে ঠিক বেরিয়ে গেছিস। আর নয়, এবার তোকেও মরতে হবে। হ্যাঁ, মরতেই হবে তোকে। আমায় মারতে পারবি না বলেই তো আমাকে আটকে রেখেছিলি। এবার তোকে আমি শেষ করব। তোর জন্য এই বাড়ির সকলে মরতে বসেছে। কালো ছায়ামূর্তি গোবিন্দকে ভুলে শূন্যে ভেসে এলো পেছনের দিকে। জগন্নাথ সামন্তর স্ত্রীর শরীরটাও আস্তে আস্তে বাড়তে লাগলো। আমি অবাক হয়ে বারান্দার কাছে দাঁড়িয়ে আছি। গোবিন্দ গাছের উপর থেকে ঝুলতে ঝুলতে সমস্ত কিছুই দেখে চলেছে। শুধু মাঝে মাঝে উপর থেকে ভেসে আসতে লাগলো জগন্নাথ সামন্তের চিৎকার চেঁচামেচি। বাড়ির সামনের উঠোনে যেন একটা ঝড় বইতে লাগলো। এই ঝড়ের মধ্যে দুটো মূর্তির মধ্যে প্রবল যুদ্ধ চলতে লাগলো। একজন ছিটকে পড়ে ভাঙা দেয়ালের কাছে, অন্যজন ছিটকে যায় গাছের মধ্যে, কিন্তু কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে রাজি নয়। এর মাঝে চিৎকার করে ওরা বলছে, 200 বছর ধরে আমি অপেক্ষা করেছি, শুধুমাত্র তোর জন্য আমায় আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হয়েছে। যতদিন এই বাড়িতে একজন পর্যন্ত স্ত্রী লোক অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু করতে পারবো না আমি। কিন্তু এইবার আমি আর ছাড়বো না, কিচ্ছুতেই ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি জানতাম
তুই এখানে আছিস, তুই আসবি, তাই তো মারা যাওয়ার পরেও আমি আবার ফিরে এসেছি এই বাড়িতে ওনাকে রক্ষা করতে। ওনার মৃত্যুর আগে পর্যন্ত তুই কিচ্ছু করতে পারবি না। গোবিন্দ আমার ছেলের মতো, গোবিন্দর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। গোবিন্দ গাছের উপর ঝুলে থাকা অবস্থায় হাউ মাউ করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে দেখে চলেছি সেই লড়াই। ক্রমে ক্রমে যেন মনে হলো আমার এক পাশে যেন আরেকটা ছায়ামূর্তি কোথা থেকে এসে দাঁড়িয়েছে। এই ছায়াটা কিসের তা বুঝতে পারলাম না। সে একভাবে সামনের দিকে তাকিয়ে দেখে চলেছে, তারপর আস্তে আস্তে সে যেন কোথায় মিলিয়ে গেল। মনে হলো আমার চোখের ভুল। আমি আবার সামনের দিকে তাকালাম, আর ঠিক তখনই সেই কালো ছায়াটা ছিটকে এসে পড়ল একতলার বারান্দার এক পাশে, আর তারপরেই তার গায়ের উপর তেড়ে এসে পড়ল আরো একটা কালো ছায়া। দুই অশরীরী শক্তির মধ্যে যেন যুদ্ধ চলতে লাগলো। এইভাবেই অনেকক্ষণ কেটে গেল। তারপর একটা তীব্র চিৎকারের সঙ্গে সঙ্গে যেন একটা কালো অন্ধকার ভেঙে খান খান হয়ে গেল। তারপর আরেকটা ছায়ামূর্তির শরীর আস্তে আস্তে ছোট হয়ে এলো। দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে মানুষ। তার গোটা শরীর কেমন যেন সাদা উজ্জ্বল। গোবিন্দ নিচে নেমে এলো, ছুটে গিয়ে সেই ছায়ামূর্তির পায়ের কাছে পড়ে বলল, বড়মা, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি চলে যেও না বড়মা, তুমি চলে যেও না। সেটা আর হয় না। যে কাজের জন্য আমি এসেছিলাম তা সম্পূর্ণ হয়েছে। তবে তোর বাবু আর বেশি দিন বাঁচবে না। মাসখানেকের মধ্যেই সে মারা যাবে। তারপর তুই এখান থেকে চলে যাস, এখানে আর থাকিস না। আমার জমানো কিছু অর্থ আছে, তার হদিশ আমি তোকে দিয়ে দেব। তাছাড়া বাবু তোকে ছেলের মতোই মনে করে। সে তোকে তার জমানো সব কিছু দিয়ে দেবে। তুই সেই সমস্ত নিয়ে তোর গ্রামে ফিরে যাস, কেমন? আমার কিছু চাই না বড়মা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো বড়মা, তুমি ফিরে এসো। সেই ছায়ামূর্তি এবার আমার দিকে তাকালো। এখন সে আর ছায়ামূর্তি নেই, যেন স্পষ্টভাবে কোনো এক স্ত্রীলোককে আমি দেখতে পাচ্ছি। তার মাথার ঘুমটা সরে গেছে, মাথায় লম্বা কালো চুল হাওয়ায় সামান্য উড়ছে, মুখে একটা ম্লান হাসি, চোখের দৃষ্টি উজ্জ্বল। সে আমার দিকে তাকিয়ে বলল, সাধু বাবা, আপনার জন্যই তো সব কিছু হলো। তা না হলে কিছুই যে হতো না। আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। আমার জন্য? কিন্তু আমার জন্য কেন? আপনি তো আমার মুক্তির পথ প্রশস্ত করে দিলেন। আপনি না এলে এখান থেকে যে ওকে তাড়াতে পারতাম না, আর আমিও এখান থেকে কোনোদিনই যেতে পারতাম না। দেখুন, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, আমি কিছুই করিনি। কিন্তু জগন্নাথ সামন্ত 1 মাসের মধ্যে মারা যাবে, সে কথা তুমি কি করে জানলে? আমি জানি, সব কিছুই তো আগে থেকে লেখা রয়েছে। এখন আমি সব কিছুই জানি। এবার আমার সময় হয়ে এসেছে, আমায় চলে যেতে হবে। তবে যাবার আগে একটা কথা বলে যাব। এই বাড়ির উত্তর দিকে একটা পুরনো বাজ পড়া নারকেল গাছ আছে। সেই গাছটাকে কেটে ফেলতে হবে। ওই গাছের তলায় অনেক কিছু আছে। এরপরে আমার আর গোবিন্দর চোখের সামনে সে কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে গোবিন্দ ধাতস্থ হতে তাকে নিয়ে আমি দোতলায় উঠে এলাম।
দরজা খুলে সমস্ত কথা জগন্নাথ সামন্তকে বলতে প্রথমে সে বিশ্বাস করতে পারল না, কিন্তু নারকেল গাছের কথা বলতে সে বিশ্বাস করল। বলল, ওই নারকেল গাছের তলায় আমার স্ত্রীতে জমানো সম্পদ অর্থ সব লাগিয়েছিল, আর আর আমি আর সে সারা একথা কেউ জানে না। একথা যখন তোমরা জানো তার মানে তোমরা মিথ্যে বলছো না। কিন্তু সে কি সত্যি সত্যি চলে গেছে? হ্যাঁ বাবু, আমি বড়মাকে দেখেছি, বড়মা চলে গেছে, আর আসবিলি, আর আসবিলি। জগন্নাথ সামন্ত সেই যে চুপ করল, আর কোনো কথা বলল না। এরপর প্রায় 4 দিন আমি সেই বাড়িতে ছিলাম গোবিন্দর সাথে। গ্রামের লোকেদের সাহায্যে নারকেল গাছ কাটা, তার তলা থেকে একটা পিতলের কলসি তুলে আনা, আর তার মধ্যে বেশ কিছু সোনা, রূপো এবং কাঁচা টাকা খুঁজে পাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছুই সেই বাড়িতে হলো। 2 রাত পরপর আমি জেগে কাটিয়েছিলাম, আর তেমন কিছুই হয়নি। তবে এর পরেই যেন জগন্নাথ সামন্তের শরীর খারাপ হতে শুরু করে। আমি বুঝতে পেরেছিলাম জগন্নাথ সামন্তের স্ত্রী মিথ্যে কথা বলেনি, সে সব কিছুই জানত। কবিরাজ এসে জগন্নাথ সামন্তকে দেখে বলে যায় তার সময় আসন্ন হয়েছে, যা হবার মাসখানেকের মধ্যেই হবে। সেদিনের বিকেলে গোবিন্দকে এক পাশে ডেকে বলি, গোবিন্দ, অনেকদিন তো হলো, এবার আমায় এখান থেকে চলে যেতে হবে। বিপদ কেটে গেছে, এবার তোমরা ভালোভাবেই থাকবে। কিন্তু সাধু বাবা, বাবুর মৃত্যুর পরে আমি কি করে থাকবো? বাবু মারা গেলে আমি কোথায় যাবো? তোমার জন্য তো তোমার বড়মা সম্পত্তি রেখে গেছে। তাছাড়া জগন্নাথ সামন্তর মৃত্যুর পরে তার বাকি সম্পত্তিও তুমিই পাবে। সে সমস্ত কিছু নিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাবে। না সাধু বাবা, সম্পত্তি আমার চাই না, ওই টাকা পয়সা আমার চাই না। বাবুর মৃত্যু হলে সমস্ত কিছু আমি আবার মাটির তলায় কোথাও লুকিয়ে রেখে এই বাড়ি ছেড়ে নিজের গ্রামে চলে যাব। গোবিন্দর কথা শুনে অবাক হয়েছিলাম। সোনা দানা, রূপো, এত কাঁচা টাকা, এই সমস্ত কিছু ছেড়ে কেউ অবহেলায় চলে যেতে পারে নিজের গ্রামে? আমি শুধু জানতাম সাধু সন্ন্যাসী কিংবা উচ্চ স্তরের সাধক মানুষেরাই এমন উচ্চ স্তরের ত্যাগ করতে পারে, কিন্তু গোবিন্দর মতন এমন একজন সাধারণ একটা মানুষকে এত কিছু ত্যাগ করতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। গোবিন্দ সমস্ত কিছু আমায় দিতে চেয়েছিল, কিন্তু আমি ওই সমস্ত কিছু নিয়ে কি করব? তাই গোবিন্দকে বললাম, ওই টাকা পয়সা, অর্থ সম্পত্তি শুধু শুধু মাটির তলায় রেখে দিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে সেই সমস্ত কিছু গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিলে তাদের কাজে লাগবে। গোবিন্দ আমার কথায় রাজি হয়েছিল। জগন্নাথ সামন্তের মৃত্যুর পরে সমস্ত টাকা পয়সা সম্পত্তি সে গ্রামের লোকেদের মধ্যে দিয়ে দেবে, শুধু এই বাড়িটা এই রকমই থেকে যাবে। এই বাড়ি ছেড়ে সে চলে যাবে নিজের গ্রামে, এমনটাই আমায় বলল। এর 2 দিন পরে আমি সেই গ্রাম ছেড়ে গোবিন্দ আর জগন্নাথ সামন্তকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম পথে। তারপরে আর কখনো গোবিন্দর সাথে আপনার দেখা হয়নি, কিংবা ওই গ্রামে ওই বাড়িতে আপনি যাননি? সেই বাড়ি ছেড়ে আমি রওনা দিয়েছিলাম উত্তরের পথে। তারপর শীতের আগে বাড়ি ফিরব বলে আবার ওই পথে ফিরে আসছিলাম পথ ধরব বলে। পথে আর গোবিন্দর সঙ্গে দেখা হয়নি। গোবিন্দ তখন সে বাড়ি ছেড়ে দিয়েছে,
সে গ্রামে থাকে, সামান্য একটা জমিতে চাষের কাজ করে। গোবিন্দর বাড়িতে এক রাত আশ্রয় নিয়েছিলাম। গোবিন্দর কাছ থেকে শুনতে পেয়েছিলাম এক অদ্ভুত কথা। আপনি চলে যাওয়ার পর থেকে আবার বাবুর শরীর খারাপ করতে শুরু করেছিল। প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন বাবুর ঘরেই মেঝেতে আমি শুয়ে রয়েছি, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। দেখি বাবুর মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম বাবুর মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে বড় মা। বাবুর চোখ দুটো খোলা, মুখটা হা করা। বড় মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বাবু বিড়বিড় করে কি যেন বলছে। সেই দৃশ্য দেখে আমার চোখে জল এসে গেল। কাঁদতে কাঁদতে বললাম, আর কদিন পরে নিয়ে গেলে হতো না বড় মা, আর কদিন পরে নিয়ে গেলে হতো না। চোখের সামনেই তো দেখতে পাচ্ছিস, বড় কষ্ট পাচ্ছে। তুই কি চাস তোর বাবু কষ্ট পাক? আমি কষ্ট পাই? তোর বাবুর জন্যই যে আমাকে অপেক্ষা করতে হচ্ছে। বেশ, তাই যদি হয় তাহলে নিয়ে যাও। তবে কাল সকালে আমি আর এ বাড়িতে থাকবো না। বাবুর কাজ শেষ করে আমি এখান থেকে চলে যাব, আর সব সম্পত্তি গ্রামের লোকেদের মধ্যে বিলিয়ে দেবো। ভেবেছিলাম বড় বাবু তাই রাগ করে কিছু বলবে, কিন্তু দেখলাম বড় মার মুখে একটা অদ্ভুত হাসি। বুঝতে পারলাম বড় মা নিজে বুঝি এমনটা চেয়েছিল। আসলে সে শান্ত, আমি এমনটাই করব। তারপর কখন যেন জ্ঞান হারিয়ে ফেলছিলাম। যখন জ্ঞান ফিরল দেখি বাবুর চোখ দুটো বন্ধ, শরীরে আর প্রাণ নেই। তারপর গ্রামের লোকেদের নিয়ে বাবুর শেষ কাজ সম্পন্ন করলুম। গ্রামে কথা বলে সেই সম্পত্তি গ্রামের লোকেদের মধ্যে ভাগ করে দিলুম। সবাই বেশ খুশি হলো। তারপরে এই গ্রামে রয়েছি। খানিকটা শ্রমিক গ্রামের লোকেরা আওয়াজ দিয়েছে। গ্রামের লোকেরা আমার কথা শোনে, আমি বেশ ভালো আছি। এর আগে গোবিন্দর চোখে ভয়, চিন্তা ভাবনা দেখেছিলাম। এবার তার চোখে মুখে যা দেখা গেল তাকে খুশি ছাড়া অন্য কিছু বলা যায় না। গোবিন্দর কুটিরে একদিন আশ্রয় নিয়েছিলাম, পরদিন সেখান থেকে চলে এসেছিলাম। পরে এক সাধুর সঙ্গে কথা বলতে বলতে এই সমস্ত ব্যাপার বলেছিলাম। সাধু আমায় যা বলেছিল তার মর্ম এই দাঁড়ায়, আসলে ওই জগন্নাথ সামন্ত আর তার স্ত্রীর মধ্যে মনের বেশ মিল ছিল। তাই মৃত্যুর পরেও সে তার স্ত্রীকে দেখতে পেত। বোধহয় এই সুযোগ নিয়েই ওই অশরীরী আত্মা তার স্ত্রীর শরীর ধারণ করে তার কাছে আসত। নিশ্চয়ই কোনো একটা ক্ষতি সে করতে চাইত, কিন্তু জগন্নাথ সামন্তের স্ত্রীর আত্মার জন্য সে সেই কাজটা করতে পারত না। তাছাড়া গোবিন্দ তাকে চিনতে পেরেছিল। এর মধ্যে আমিও সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তাই সব কিছু মিলিয়ে তার কাজ কঠিন হয়ে পড়েছিল। এই সমস্ত কিছু হয়তো পূর্ব নির্ধারিত ছিল। তাই হয়তো জগন্নাথ সামন্তের স্ত্রী জানত যে আমি সেখানে যাব। কি করে জানত সে কথা জানা না থাকলেও অশরীরী আত্মারা অনেক কিছুই আগে আগে জানতে পারে। তবে যার শেষ ভালো তার সব ভালো। জগন্নাথ সামন্ত ও তার স্ত্রীর মুক্তি হয়তো জগন্নাথ সামন্তের মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটেছিল, আর গোবিন্দ পেয়েছিল একটা নতুন জীবন। সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি বলেছিলেন অশরীরী আত্মাকে দেখে নিজেকে শক্ত করে ধরে রাখতে পারে এমন একজনের কথা আপনি বলবেন। তাহলে সেটা কে ছিল? গোবিন্দ? একবার ভেবে দেখো, গোবিন্দ জানত যে যেই অশরীরী আত্মাকে সে দেখতে পাচ্ছে সেটা জগন্নাথ সামন্তের স্ত্রী, অর্থাৎ তার বড় মা নয়। তারপরেও সে কিন্তু বারবার তাকে দেখে গেছে। আমি তাকে একবার দেখে চমকে উঠেছিলাম, অথচ সেই ভয়ঙ্কর মূর্তিকে গোবিন্দ অনেকবার দেখেছিল। তারপরেও সে জ্ঞান হারায়নি,
ভয় পেলেও তা বুঝতে দেয়নি। তার মানে তার মন কতটা শক্ত একবার ভাবো। তারানাথের কথা আমরা বুঝতে পারলাম, সত্যি গোবিন্দর মন খুব শক্ত ছিল। আসলে সহজ সরল মানুষ তো। বাইরে বৃষ্টিটা কমে এসেছিল, তাই আমরা আর দেরি না করে বেরিয়ে এলাম তার বাড়ি থেকে।